নিখিল কুহু ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের জার্নির গল্প এবার কলকাতা থেকে মায়াপুর। এটা হচ্ছে চক্র ভবন, সব থেকে পুরনো ভবন ইস্কনের হচ্ছে এইটাই। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে জলঙ্গি নদীর তীরে অবস্থিত হয় এই চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র কিন্তু এই চন্দ্রোদয় মন্দির। 167 সালে প্রতিষ্ঠিত হয় এই মায়াপুর কিন্তু ইস্কন দ্বারাই নবনির্মিত শহর। 35 তলা বাড়ির সমান এই মন্দির। পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম উচ্চতম মন্দির এই মন্দির। বিভিন্ন দেশের প্রান্ত থেকে অনেক ভক্ত এখানে আসেন। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও কিন্তু খ্যাত। ইস্কন মন্দির পুরো ঘুরে দেখতে হলে বেশ অনেকটা সময় কিন্তু লেগে যাবে। এছাড়া দেখে নিতে পারেন মহাপ্রভুর জন্মস্থান শ্রী চৈতন্য মঠ আর বল্লাল ঢিপি, গঙ্গা নদী, চাঁদ ও কাজীর সমাধি। ইস্কনের মন্দিরে প্রায় একটা দিন আপনাদের কিন্তু হাতে রাখতে হবে। আমাদের বিশ্বকর্মার রেডি, এবার আমরা বেরোবো। আমরা এখানে প্রতিবার যারা আমাদের ব্লগ দেখো তারা জানো এই আমাদের এই মায়ের মন্দির ভীষণ জাগ্রত। আদিশ্রী মানে বিশাল বড় করে অনুষ্ঠান হয় এখানে চৈত্র মাসে। আর এটা ঠিক বাইপাসের একদম মিডিলে। যারা বারুইপুর রোডে ধরে যাও তারা জানবে এই মন্দিরের কথা। তো এটা আমাদের একদম বাড়ির কাছে। আমরা এখানে যাওয়ার সময় প্রতি সব মায়ের সাথে দেখা করে প্রণাম করে যাই। দেখো আমার গোপাল রেডি আর আমার পিছনে ছোট গোপাল বসে আছে। চলো বেরোই। আজকে এখন নিস্তব্ধ। সন্ধ্যেবেলায় এখানে কত মানুষের আগমন থাকে। একদম নিরিবিলি শান্ত রাস্তা। ভোরবেলার এই ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো। যারা মায়াপুরে যাবে বলে ভাবছো এবং রোড কন্ডিশন সম্পর্কে জানতে চাইছো তারা কিন্তু আমাদের ব্লগটা দেখতে পারো। ভোরবেলা বাসগুলো একদম ফাঁকা, আবার রাস্তা মাঝখানে আটকানো। ব্যারিকেডগুলো হয়তো কোনো কারণের জন্য হয়তো ভালো বা কোনো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যারিকেডগুলো ভীষণই খারাপ। আমরা বাড়ি থেকে 4:47 নাগাদ বেরিয়েছি। আমাদের মায়াপুরে পৌঁছানোর সময় দেখা আছে গুগল অনুযায়ী 8টা। তো দেখা যাক, কিছু সময় তো ব্রেক নিতে হয়, কারণ এটাই নিয়ম যে লং ড্রাইভে গেলে অন্তত প্রতি 2 ঘন্টায় নিজেকে রেস্ট দিতে হয়। আর গাড়িরও রেস্ট দরকার। তো মাঝখানে তো একবার তো আমরা প্রায় এখন সায়েন্স সিটির কাছে চলে এসেছি। আমরা কোন রোড ধরে যাবো? আমরা এখন বাইপাস ধরে এসেছি। আমাদের বাড়ি যেহেতু পাটুলিতে, সায়েন্স সিটি, এখান থেকে আমরা ডাইরেক্ট বাগুইহাটি থেকে বিরাটি থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবো, বাদিকে যাবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কাম্পা মোড় অব্দি, কাম্পা মোড় থেকে বড় জাগুলি হয়ে একদম 34 নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগর। সেই আমরা মুর্শিদাবাদ গিয়েছিলাম, ওই রোডটাই তো ধরবে না? হ্যাঁ, সোজা দমদম এয়ারপোর্ট। দেখ কি ভালো লাগছে এখানটা, আজকে ফাঁকা, অন্যরকম লাগছে। সাধারণত এখানে কোনো সময় আমরা ফাঁকা পাই না। তো ওইখান থেকে গুগল ভিতরে নিয়ে এসে তারপর আমাদের এই বাইপাসে উঠিয়েছে। তো বাইপাসে ওই পাশে রোড ছিল, ওটার তলা দিয়ে একটা টানেল মতো পড়বে, তার তলা দিয়ে এসে তারপর বাইপাসে উঠতে হবে।
এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, গুগল যখনই এয়ারপোর্টের পাশ দিয়ে লেফট সাইড দেখাবে তখন ওই রাস্তাটা তোমরা অ্যাভয়েড করবে, তোমরা সোজা চলে আসবে। তাহলে আমাদের মতো তোমাদেরকে কিন্তু এত ঘুরে তারপর আবার কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরতে হবে না। এটা সামনে হচ্ছে প্রথম টোল গেট, না চালু হয়নি মনে হচ্ছে নাকি, চালু রাস্তা হয়ে গেছে কিন্তু এখন টোলটা চালু হয়। কল্যাণী এক্সপ্রেস ওয়ে তো পুরোটাই রাস্তা ভালো, প্রায় 23 কিলোমিটার যখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে, গুগল যদি আমাদের একটু ভিতর দিয়েই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে তুলেছে, তো মোটামুটি রাস্তা ভালো, মানে 23 কিলোমিটার আপাতত তো আর 800 মিটার বাকি আছে আমাদের এই ওয়েটা ছেড়ে। আমরা বোধহয় NH কততে, NH12 উঠবো, এটা হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা। রাস্তা মোটামুটি ভালোই। এই যে 400 meters, turn right onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Haringta, Jaleshwar Road. আমরা রাস্তা কাঁচরাপাড়া, হরিণঘাটা। আমার বাদিক সিগন্যাল বন্ধ করো। Take the next right onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Haringta, Jaleshwar Road. এই ব্রিজের তলা আমরা খাইছিলাম এখানে, নিশ্চয় খাইছিলাম একটা, তারপরে এদিক দিয়ে টান নিয়েছিলাম। Continue for 9 kilometers. 9 কিলোমিটার এদিক দিয়ে যাবে, এখানে গেলে বেশি হবে, ব্রিজ হবে বলে কোথায় তিনখানা বড় বড় বাম্পার, একদম টানা 34 নম্বর জাতীয় সড়ক অব্দি নাকি ব্রিজ হবে, ধরিয়ে দেবে। রাস্তা রাস্তা ভেঙে কি অবস্থা। কালকে তো দেখছে যে কি 400 কোটি না কত কোটি টাকার প্রজেক্ট, 120 মিটার পর বাদিক, এটা হচ্ছে গাইঘাটা। Turn left. এটা বড় জাগলি মোড়। ও ওখানে রাস্তা হচ্ছে, ওই জন্যই রাস্তাটা ইয়ে করে দিয়েছে, বুঝলা, মুখটা ফিনিশ হয়ে যাবে। ওইটা বড় জাগলি মোড়। বড় জাগলি কি কোনো ঠাকুরের নাম নেই এখানটা, মন্দির টন্দির আছে? দেখুন গাড্ডা আছে। জাগলি টু শিলিগুড়ি, শিলিগুড়ি বাসগুলো এখান থেকে যায় না, যারা এখান থেকে In 400 টিকিট meters, কাটতে পারবে, join with National Highway টিকিট কাউন্টার 12. করে দিয়েছে এখানে। সার্ভিস রোডের অবস্থা অতি জঘন্য এখানটা, তিনটে দেখাচ্ছিল ভালো রাস্তা, রাস্তাটা ভীষণ খারাপ। এই বড় জাগলি মোড়ের যে সার্ভিস রোডটা অতি জঘন্য, মানে খুবই খারাপ অবস্থা এটার, অন্তত সার্ভিস রোডগুলো তো ঠিক করা উচিত, কি বাজে অবস্থা। আর এইরকম বড় বড় গাড়ি যাচ্ছে, বৃষ্টি হলো একটু, সবাই দূরে দূরে আছে। এদিকে ছিল দূরায় চাকরি বাকরির জন্য। টোল গেট, এটা কোথায় নেবে? হ্যাঁ, এটা তো নিচে আগে পড়ে, এটা তো নেবে। এটা হচ্ছে মদনপুর মদনপুর টোল প্লাজা। আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছি অনেকটা সকালে, তো কিন্তু রাস্তাটা মোটামুটি কিন্তু ফাঁকাই আছে, তবে ভোরবেলায় একটু বড় গাড়ি, এই যে ওভারলোডিং গাড়িগুলো সামনে তার পরে ঠিকই, কিন্তু রাস্তা মোটামুটি অ্যাভারেজ ফাঁকা। প্রায় 64 কিলোমিটার ছিল না, 64 কিলোমিটার রাস্তা স্ট্রেটই, তারপর 10 কিলোমিটার মতো হচ্ছে পা দিক দিয়ে বেঁকে যেতে হবে।
ট্রেন যায় এখান থেকে 2.6 ডালগোলা মালদা বহরমপুর ট্রেন তো এখন একটু আসে না, একটা ট্রেনও দেখতে পাচ্ছি না। 650 মিটার পর বাদিকে এই যে মায়াপুর বাদিকে, আমরা এই বাদিকে রোডটা, হ্যাঁ মায়াপুর বাদিক ভাই ভুল বলে দিচ্ছি, দীঘা না, দীঘাতে আমরা ঘুরে এসেছি। হ্যাঁ মায়াপুর হোটেলটা কোথায়? এই বাদিকে ঢুকবো আমরা মায়াপুর দিকে, এই রোড ছেড়ে দিলাম, হাই রোড ছেড়ে দিলাম। আগে বা আমরা তো এদিক দিয়ে গেছি। হ্যাঁ তুমি এদিক দিয়ে গেছো আগে বা? কিসে করে গেলে? বাসে। Continue on Bhakti Siddhanta Saraswati Marg for 9 kilometers. আর লাল হয়ে আছে। এই যে আমরা ওই রোডটা থেকে ক্রস করে এবার বাদিক দিয়ে চলে এলাম। এখানে একটা রেল লাইন আছে, হ্যাঁ এই রেল লাইনটা ক্রস করতে হবে বাদিকে বেঁকে। এই যে বা লাইনটা দেখতে অচিয়াল। হ্যাঁ অরিজিনাল দেখা। 7 কিলোমিটার পর এরকম স্ট্রেট, টোটাল 9.2 কিলোমিটার আছে। এই বাবা ধর উনি দেখেও নি। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো, তারা এখানে কিন্তু প্রচুর টোটো, প্রচুর। আমি বলবো যে তোমরা মায়াপুরে এসে গাড়িটা ওখানে পার্কিং করে তারপর এখানে একটা টোটো ভাড়া করে সেখানে সাইট সিনটা করো। প্রচুর পাট গাছ চাষ হচ্ছে, দেখ বাবা। চলো এসি বন্ধ করি। প্রতীক্ষার পর আমরা এসি বন্ধ করি বাবু। চলে এসেছি। দাঁড়া 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 দাঁড়া। ঈশ্বরায়ণ ভবন এখানে সব ভবনের নাম লেখা আছে, ভিতরে অনেক ভবন প্রচুর। এটা আবার শ্রুতি ভবন, না এটা গীতা ভবন, এটা গীতা ভবন। গীতা ভবন Turn left, then turn right. ওখানে একটা পার্ক আছে বাবা। হ্যাঁ গীতা ভবন এগুলো হয়ে যাবে। এটা হচ্ছে ভামস। এখানে এসে জিরো Turn right, then turn right. বাদিকে দেখেছিল। এই যে আমাদের এমন ভাই ও তাড়াতাড়ি যাচ্ছে। মাম্পার ডান দিকে ওইটা আসলে নবসত্য শিক্ষাকে নিয়ে আসছে। তো আমরা ঈশ্বরদা ভবনে চলে এসেছি, একদম গুগল টাইম অনুযায়ী এসেছি আমরা বাড়ি। আমার টাইম দেখেছিলাম 7:52, আমরা 7:56 মধ্যে পৌঁছে গেছি, যেহেতু রাস্তা খুব ফাঁকা ছিল। এবারে রাস্তা ভালো, শুধু কয়েকটা বাই রোড রাস্তা খারাপ। আমরা ঈশ্বরদা ভবনের সামনেই আছি এবং এখানে এর সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে একটা রুলস অফ রেগুলেশন ওনারা এন্ট্রান্সে বলে দিল, প্রত্যেকটা ভিতরে অনেক চেকপোস্ট আছে, তো সেখানে বলে দিল যে এখানে রাস্তায় গাড়ি রাখা যাবে না, রাখতে হলে প্রপার গাড়ি পার্কিংয়ের জায়গায় রাখতে হবে। আর হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য 150 টাকা নিয়েছে। আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছি।
আমরা 3টে রোল নিয়েছি, যার দাম নিয়েছে 75 টাকা ভেজ রোল। এই দিকটা হচ্ছে রিসেপশন, আর এখানে হচ্ছে খুব লিমিটেড খাবার। তবে গদা ভবনে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্টে না। এই ভবনে একটু মানে তাড়াতাড়ি এসেই আপনাকে ব্রেকফাস্ট বলুন বলুন নিতে হবে। তবে এই ব্রেকফাস্ট করার জন্য টোকেন নিতে হয় না, কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য আপনার টোকেনটা একটু তাড়াতাড়ি নিতে হবে। আমরা 2টো ফুল আর একটা হাফ মিল নিয়েছি, তো আমাদের 380 টাকা নিয়েছে দুপুরের লাঞ্চের জন্য। আর এখন 3টে রোল নিয়েছি, তার জন্য নিয়েছে 75 টাকা। এখান থেকে নিচে উঠে এসে আমাদের রুম পড়েছে 313 নম্বর। ভীষণ ক্লিন এনাফ। এই 2টো বেড দিয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, এখানে একটা মিরর দিয়েছে, এই যে একটা সুন্দর টেবিল চেয়ার দিয়েছে, আর এখানে দিয়েছে ভগবত গীতা, একটা খুব সুন্দর পেন, ঘড়ি আছে, আর নিয়ম আর জলের ব্যবস্থা আছে এখানে। লাইটটা দিয়ে বাবা, বাথরুমটা ক্লিন করা, টয়লেটের লাইট এই ভিতরে বাবা। এই যে টয়লেটটা বেশ সুন্দর করে, এখানে একটা মিরর আছে, এখানেও একটা মিরর আছে, আর এখানে একটা দরজার সাথে কাচের দরজার সাথে শাওয়ার, খুব সুন্দর স্মেল আছে। এখানে একটা কাচের দরজার সাথে শাওয়ার। আর এই আমাদেরটা আমি ঘুমানোর সময় এই গল্প এই দিকটা ভিউ পড়েছে, যারা ওই দিকটা নেবে তাদের। আমরা দুপুরের লাঞ্চটা ঈশ্বরদা ভবনেই সেরেছিলাম। এখানে আপনাদের একটা প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি, আপনাদের কিন্তু এই ভবনে যদি লাঞ্চ বা ডিনার সারতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কুপন কাটতে হবে। সকালের কুপনটাও খুব তাড়াতাড়ি নিতে হবে, খুব আর্লি মর্নিংয়ে কুপন কেটে নিতে হবে। আর এখানে ঈশ্বরদা ভবনের ভিতরে যে দুপুরের খাওয়ার যে জায়গাটা বেশ সুন্দর। তো মাথাপিছু আমাদের থেকে টোটাল 380 টাকা নিয়েছিল। আমরা 2টো ফুল মিল আর একটা হাফ মিল নিয়েছিলাম। আর এখানে খুব ফুড আইটেমটা খুব লিমিটেড, সেহেতু কুপনটা তাড়াতাড়ি কেটে নেওয়াই ভালো। আমরা যেহেতু উল্টো রথের দিন গেছিলাম, সেহেতু ওই দিন উল্টো রথ থাকার কারণে আমাদের বেশ ওখানকার উল্টো রথযাত্রাটা দেখার সৌভাগ্য হয়েছিল। তবে এখান থেকে প্রায় 7 কিলোমিটার ডিস্ট্যান্সে কিন্তু জগন্নাথ দেবের সেই মন্দির। এইটা হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির মায়াপুরে। তো মন্দির থেকে আসতে বেশ অনেক কিলোমিটার এসে ডান দিকে টার্ন করবে, দেখবেন ডান দিকে ঠিক মসজিদ আছে, সেই মসজিদের পাশ দিয়ে এই রাস্তাটা একদম সোজা আসলেই এই মন্দিরটা পড়বে। এখানে আজকে খাবারের স্টক নেই। তো এই ভবনে থাকলে একটাই অসুবিধা, আপনার খুব লিমিটেড মানে ফুড আইটেমগুলো। তো আমাদের ডিনারের খাবারের কুপন পাইনি, ও 4টের সময় গেছিলো তখনও পাইনি। তো এখন আমরা গদা ভবনে যাচ্ছি, যেখানে সবসময় অ্যাভেলেবেল থাকে খাবার। তো এখানে টোটোটা পেয়ে যাবেন, এখানে থাকে এই একটা সুবিধা, টোটো করে গদা ভবনের সামনে যেতে পারবেন, বেশ অনেকটাই ডিস্টেন্স। বেশ জামা কাপড়ের দোকান। এখানে এরকম ছোট ছোট ভবন, অসংখ্য ভবন আছে। ঠাকুমা হয়
কোনো কারণে যদি ইষ্টদা ভবনে ওঠেন আর যদি ওখানে তো লিমিটেড খাবার থাকে, তো এইখানে এই যে এটা হচ্ছে গদা ভবন, এইখানে কিন্তু বেশ অনেক রাত অবধি ভোগের কুপনের মানে প্রসাদ যেটা, তো সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যে এটা হচ্ছে গদা ভবন, তো আমরা এখানে তো ঘর বুকিং পাইনি, তো আমরা ওই জন্য ইষ্টদা ভবনে উঠেছি। গদা ভবনের সামনে যেমন কোনো দোকানপাট নেই, কিন্তু গদা ভবনের সামনে এরকম দোকানপাট আছে, যেহেতু এটা মন্দিরে একদম সংলগ্ন। এইখানে হচ্ছে গদা ভবনের পার্কিং ব্যবস্থা, 4 হুইলার, ওই পাশটা হচ্ছে বাইকের 2 হুইলার। হ্যাঁ, এই যে এখানে আছে। আর এখানে পার্কিং চার্জ 150 টাকা করে নিচ্ছে। ওই যে ঘড়ির আওয়াজ ঢং ঢং করে বাজছে। রাতের বেলা এরকম ভিউটা থাকে মন্দিরে। তবে নতুন মন্দির কিন্তু সেইভাবে এখনো প্রতিষ্ঠা হয়নি, নতুন কিন্তু এখনো হয়নি। এটা মন্দিরের চত্বর এরিয়া, কি সুন্দর লাগছে না? এখনো পুরনো মন্দিরেই আছে। নতুন মন্দিরে এমনি আপনাকে 50 টাকার বিনিময় ঢুকতে দেবে, এবং কোথায় ঈশ্বরকে রাখা হবে, কোথায় রাধা গোবিন্দকে রাখা হবে সেটা আপনাকে দেখাবে, কিন্তু এখনো পুরনো মন্দিরেই সমস্ত কিছু। এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যারা মন্দিরের ভিতরে থাকতে পারবেন না, মানে অনলাইন বুকিং পাচ্ছেন না, তারা কিন্তু বাইরেও থাকতে পারেন। বাইরে কিন্তু প্রচুর হোটেল আছে। এটা হচ্ছে চক্র ভবন, সব থেকে পুরনো ভবন ইস্কনের হচ্ছে এইটাই। বিশাল বড় এরিয়া নিয়ে। আর এটা একটা সুবিধা হচ্ছে একদম মন্দিরের সামনে। যেমন ঈশ্বদা ভবন যেমন অনেকটা দূরে, আপনাকে বারবার এখানে আসতে হলে ইয়েতে নিয়ে আসতে হবে, টোটোয় আসতে হবে, টোটো অ্যাভেলেবেল, কিন্তু এখানে একদম মন্দিরের সামনে। ঈশ্বদা ভবনে যেমন চেয়ার টেবিলে বসে, এসি রুমে বসে লাঞ্চ বা ডিনার করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু গদা ভবনে কিন্তু এরকমভাবে বসে মাটিতে বসে আপনার প্রসাদ নিতে হবে। তবে এখানে প্রত্যেকটা সিস্টেম আলাদা, যেমন এখানে থালা নেওয়ার লাইন, এখানে হচ্ছে ওই পাশে কোনো যেখানে দাঁড়িয়ে আছে কোনো জল, তারপর ওইখানে গিয়ে আপনার ওই জায়গাটা গিয়ে আপনার প্রসাদ নিতে হবে। এখানে নিজের থালা নিজে নিতে হবে, নিজের থালা নিজেরই তুলতে হবে। ঈশ্বদা ভবনে যেমন ওখানে আপনার নিজের থালা নিজে তুলতে হয় না, অন্যরা তোলে, তো এখানে নিজের থালা প্রসাদ নিজে নিয়ে নিজে খেয়ে নিজেই আবার তুলতে হবে। খাওয়ার পর এই জায়গাটা সবাই নিজের থালা এই যে এখানে ধুয়ে রাখতে হয়। খুব সুন্দর ব্যবস্থা। এখানেও পার্ক আছে। আর এই মায়াপুরে প্রচুর ভবন আছে, যার মধ্যে কিছু ভবন হয়তো বন্ধ আছে,
এখানে বাচ্চাদের এই খেলার জায়গা। কালকে এখানেই জগন্নাথদেব এর রথযাত্রা এখান দিয়ে শুরু হয়েছিল এবং এখান দিয়েই যাচ্ছিলো। তো এখানে একটা স্টেজ করা হয়েছিল। এখানে একটা গীতা ভবন আছে, তো ম্যাক্সিমাম ভবন অনলাইনে বুকিং করা হয়। আর এখানে কিছু এখানে একটা হোটেল আছে, যদি রেস্টুরেন্ট মতো। এই যে প্রচুর কাঠ, বোধ হয় সম্ভবত এই কাঠ দিয়ে এখানে রান্নার ব্যবস্থা করা হয়। এই যে এটা হচ্ছে সামনে এন্ট্রান্স গেট। এখানে একটা গৌরীতায় ধর্মশালা আছে, খুব কম মূল্যে, যারা মানে 100 টাকার বিনিময়ে যারা থাকতে চায় তাদের জন্য এরকম ব্যবস্থা। আর এটা হচ্ছে গদা ভবন, মন্দিরটা ঠিক এইখানে, আর গদা ভবন হচ্ছে এখানে। তো আমার মনে হয় বেস্ট হচ্ছে গদা ভবনের কাছেই থাকা। এখানে প্রচুর এরকম দোকানপাটও আছে। গদা ভবনের পার্কিং স্পেসটা এখানে। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পথ গদা ভবন থেকে। সেখান থেকে বেরিয়ে এই মন্দির, আর এই দিক থেকে এসে এই হচ্ছে রাস্তা গদা ভবনে যাওয়া। ইউটিউবে প্রচুর ব্লগ মিথ্যে কথা বলা আছে। অ্যাকচুয়ালি নতুন মন্দিরের কাজ এখনও চলছে এখানে, কিন্তু এখন কোনো ভগবানকে প্রতিষ্ঠা করা হয়নি। আচ্ছা, এখানে কিন্তু মন্দিরে ঢোকার সময় চেকিং করতে হবে, পুরো মোবাইল নিয়ে অ্যালাউ নেই। জুতো রাখার জায়গা ওখানে আছে, মোবাইল রাখার জায়গাও আছে। মন্দিরের কাজ এখনও চলছে, এখানে চেকপোস্টের কাজ। পুরনো মন্দিরেই এখনও আমাদের ঈশ্বর আছেন। এইরকম কিন্তু টোটো এখানে প্রচুর পাবেন ভিতরে ঘুরে দেখানোর জন্য। এখানে কিন্তু প্রচুর 100 টাকার মূল্যের মধ্যেও থাকার ব্যবস্থা আছে। আর এখানে তো প্রসাদ আছেই। যারা খুব কম টাকার মধ্যে থাকতে খুঁজছেন ভবন, সেটা কিন্তু এই ভবনগুলো পাবেন। এইগুলো কি কটেজ? এগুলো কটেজ, এগুলো অনলাইনে বুক করতে হয়। এখানে কিসের রান্না হয়? আমাদের 2464 টাকা নিয়েছে। 2464। হ্যাঁ, এটা গুরুকুল। জিএসটি নিয়েছে। তো আমরা এসেছি এখন ইস্কনের গোষ্ঠীতে। এর ভিতরে এরকম স্টল আছে। এখানে প্রায় 100 গরু আছে। তো এখানকার পায়েস খেলে বোঝা যায়, ভোগের প্রসাদ যে পায়েস। ওই উপরেও আছে। বাবা যাস না ভিতরে। সেফ ইস্কন স্পিরিচুয়াল একাডেমি ফর ফরমেশন অফ এডুকেশন। এর ভিতরে যজ্ঞ খানা হয়, যজ্ঞ ঘর। তো এখানে ভিতরে এন্ট্রি নেই। করে আরো অনেক 1000 গুণ বেড়ে গেছে। কত 1000 কোটি টাকা। হ্যাঁ, তাই না? সে আমার লোন নেবে চালাবে না। মন্দিরের তো যা আমার মনে রোজগার, তাতে তো ঘাটতি হওয়ার কথা আছে। প্রতি মাসে যাবে না, টোটো লাগবে, তাহলে কি লাগবে? না আপনাদের তো
এখানে এরকম টোটো দাঁড়ানো থাকে। এটা মন্দির থেকে বেশ অনেকটাই দূরে। এটা হচ্ছে ঈশ্বরদা ভবন। আর এরকম সামনেটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এটা 10 বছর হয়েছে বিল্ডিংটা। এই যে, তবে আমার মনে হয় যারা ঠাকুরের উদ্দেশ্যে আসবেন, ঈশ্বরের উদ্দেশ্যে আসবেন, তারা গদা ভবনে থাকাই ভালো, কারণ মন্দিরের একদম কাছে। এখানটা বেশ অনেকটা বেশি না হলেও 500 মিটার মতো এরকম ডিস্ট্যান্স আছে। হেঁটে যেতে সকালবেলা একটু অসুবিধা হয়। আর এখানে ফুড আইটেমটাও খুব একটা অ্যাভেলেবেল নয়, তো সাডেন ওদের ফুড আইটেম থাকে না, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আদারওয়াইজ এমনি ভালো। রুমগুলো মোটামুটি পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন, ভালোই। তো আজকে আমরা এখান থেকে এখন রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। জয় শ্রীকৃষ্ণ, রাধে গোবিন্দ, গোপাল গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি এরপর যে ব্লগটা দেবো, শেয়ার করব, সেটা হচ্ছে ঈশ্বরদা ভবনের পুরোটা শেয়ার করব, কি করে আমরা বুক করেছি, এভরিথিং শেয়ার করব। তো আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। হোটেলও আছে, যদি আপনারা মানে বড় বড় হোটেল, হ্যাঁ অনেক বড় বড় হোটেল আছে। থাকবার বাইরে প্রচুর ব্যবস্থা আছে মন্দিরে। এখানে প্রচুর টোটো, লোকের রোজগার মেন এখন টোটো চালানো, আর কিছু নেই কাজ। আর এটা হচ্ছে ইস্কনের মেইন গেট। এই যে, আর এখানে এটা হচ্ছে মিউজিয়াম, এটা দিয়ে ঢুকতে হয়। দেখো তো সামনে, আগে এটা মন্দির ছিল, এটা এখন মিউজিয়াম করে দিয়েছে। এইরকম বাইরে মন্দির থেকে বেরিয়ে সারি সারি দোকান আছে। কিন্তু যারা কৃষ্ণনগর থেকে এরকম আসে, তারা এখানে এরকম ওদিক দিয়ে কাটা যাবে।